আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি নুসরাত জাহান। শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে বিচারক মাসুর সালেকিনের আদালত এই রায় ঘোষণা করে। রায়ে সোহেলকে ৫ লাখ ও স্বপ্নাকে ২ লাখ টাকা অর্থদণ্ড করেন আদালত। ধর্ষণ প্রমাণিত হয় ও আসামি নিজে দোষ স্বীকার করার কারণে রিমান্ডে নেওয়া হয়নি বলেও জানায় আদালত। এছাড়া তার স্ত্রী স্বপ্না খাতুনেরও অপরাধে সহায়তার প্রমাণ মিলেছে এবং সেও একই অপরাধে শামিল বলেও উল্লেখ করেন আদালত। দেশের দ্রুত বিচারের ইতিহাসে নজির স্থাপন করল এই হত্যা মামলা। এর আগে সকালে আদালতে নেওয়া হয় আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে। ১৯ মে পল্লবীর একটি ফ্ল্যাট থেকে দ্বিতীয় শ্রেণীর ছাত্রী রামিসার গলা কাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। দর্শক, আলোচিত রায় ঘোষণা পর প্রতিক্রিয়া জানাচ্ছেন আইনজীবীরা। সরাসরি চলে যাচ্ছি সেখানে। কিন্তু আমরা বাইপাস করতে পারবো না। সুতরাং ভবিষ্যতে এটা দেখা যাবে সদাশয় সরকার এবং বিচার বিভাগের যিনি গার্ডিয়ান মাননীয় চিফ জাস্টিস এটা কিভাবে দ্রুততার সহিত করবেন, আরও অন্যান্য মামলার সহিত যেটা আপনি প্রশ্নে বলেছেন সেটা কর্তৃপক্ষ তার নিজস্ব বিবেচনায় এটা করবেন। এই ব্যাপারে আমাদের মন্তব্য করার কোনো ডোমেইন বা এখতিয়ার নাই। বাংলাদেশের ইতিহাসে দৃষ্টান্ত হয়ে থাকবে কিনা, মাইলফলক হয়ে থাকবে কিনা, বিচার বিভাগের জন্য একটি নজির হয়ে থাকবে কিনা? ডেফিনেটলি এই মামলার রায় মূলত 4 কার্যদিবসে সম্পন্ন হয়েছে এবং এই 4 কার্যদিবসে অনেকে বলতে পারেন 5 কার্যদিবস, কিন্তু আইন অনুযায়ী 4 কার্যদিবসে হয়েছে। এই 4 কার্যদিবস অথবা সাধারণভাবে 5 কার্যদিবসে বললেও ভুল হবে না। সেই নিরিখে এটা একটি মাইলফলক হয়ে থাকবে এই ধরনের অপরাধ দমনের ক্ষেত্রে। এগুলো আদালত যেগুলো ভাই যেটা বলতে যে আমরা যেটা শুনলাম আদালতে, এই ধরনের ধর্ষণ এবং শিশুকে হত্যা এটি শুধু পরিবার নয় সমাজের জন্য ব্যাহত করে এবং এটির যারা আসামি রয়েছেন অনুকম্পা পেতে পারেন না, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি উচিত ভবিষ্যতে যাতে এ ধরনের কোনো ঘটনা না ঘটে। এই ধরনের কথা বলেছেন। আমি প্রথমে বলেছি একটি রাষ্ট্রের মৌলিক যে সকল কাজ তার মধ্যে একটি হলো বা মৌলিক যে সকল উদ্দেশ্য তার মধ্যে একটি হলো ভবিষ্যৎ প্রজন্ম অর্থাৎ শিশুদের জন্য নিরাপদ আবাস তৈরি করা বা শিশুদের যে রক্ষা করা। সেই শিশুদের উপর কোনো শিশু উপর যখন এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটে তখন রাষ্ট্র কিন্তু অতি দ্রুততার সহিত যে পদক্ষেপ নিয়ে এই বিচার কার্যটি সম্পন্ন করতে সহায়তা করেছেন, সেই বিচারে মাননীয় ট্রাইব্যুনাল যে রায় দিয়েছেন আজকে সেটা অবশ্যই একটি মাইলফলক হয়ে থাকবে। থ্যাংক ইউ। দর্শক, রামিসা হত্যা মামলায় কথা বলছেন আইনমন্ত্রী। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। জাতির কাছে অত্যন্ত দুঃখ এবং বেদনা ভারাক্রান্ত একটি ঘটনা ছিল রামিসা হত্যাকাণ্ড। রামিসা ধর্ষণ এবং হত্যাকাণ্ডর যে বিষয়টা জাতি বহন করতে অনেক বেদনাহত ছিল, অনেক কষ্ট হয়েছে। এরপরেও আমরা রামিসাকে ফিরিয়ে আনতে পারবো না, আমরা রামিসাকে তার বাবা মার কাছে ফিরিয়ে দিতে পারবো না, কিন্তু আমাদের যতটুকু করার সেটা আমরা করার চেষ্টা করেছি।
19শে মের ঘটনা 24শে মের মধ্যে আমরা তদন্ত সম্পন্ন করে চার্জশিট দিতে সক্ষম হয়েছি। 25শে মে থেকে 31শে মে পর্যন্ত সরকারি ছুটি ছিল। আমাদের নিম্ন আদালতগুলো 1 জুন থেকে 15 জুন পর্যন্ত সরকারি ছুটি ছিল। সরকারের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন আমরা 1 মাসের মধ্যে বিচার প্রক্রিয়া সম্পন্ন করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা ইতিমধ্যেই আপনারা দেখেছেন নিম্ন আদালতের বিশেষ করে শিশু ট্রাইব্যুনালগুলো যেগুলো সারা বাংলাদেশে আছে, শিশু ট্রাইব্যুনালগুলোর 1 জুন থেকে 15 জুন পর্যন্ত যে ছুটি ছিল সেই ছুটি বাতিল করার জন্য মাননীয় প্রধান বিচারপতির কাছে সরকারের পক্ষ থেকে প্রস্তাব পাঠানো হয়েছিল এবং মাননীয় প্রধান বিচারপতি তার সদয় সম্মতি জ্ঞাপন করে সিদ্ধান্ত দিয়েছিলেন যে বাংলাদেশের শিশু ট্রাইব্যুনালগুলো এই ছুটির আওতার মুক্ত থাকবে, যার ফলে আমাদের পক্ষে সম্ভব হয়েছিল 24 তারিখে যখন চার্জশিট দেয়, চার্জশিট দেওয়ার দুপুরের দিকে চার্জশিট দিয়েছে, বিকালের মধ্যে সেই চার্জশিট সিএমএম আদালত থেকে সংশ্লিষ্ট ট্রাইব্যুনালে যায়। ভারত থেকে পোষণ ঠেকাতে দেশের বিভিন্ন সীমান্তে টহল বাড়িয়েছে বিজিবি। দিনাজপুরের হিলি সীমান্তে টহল জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। স্থানীয় গ্রামবাসী ও গ্রাম পুলিশ সদস্যদের সাথে নিয়ে রাত দিন যৌথভাবে সীমান্ত পাহারা দেওয়া হচ্ছে। সিলেট সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করা হয়েছে। কঠোর অবস্থানের কারণে গত 1 মাসে সিলেট সীমান্ত দিয়ে পুশিনের কোনো ঘটনা ঘটেনি বলে দাবি বিজিবির। পঞ্চগড়ে পুশিন সহ ভারতীয় নাগরিকদের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্ত এলাকায় রাত জেগে বিশেষ পাহারা চলছে। এবার বিজিবির সাথে যোগ দিয়েছে গ্রামবাসী এবং গ্রাম পুলিশরা। এই কার্যক্রমে এখন পর্যন্ত সীমান্তের 135 কিলোমিটার এলাকা সুরক্ষিত আছে বলে জানায় বিজিবি। জনসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আপনারা কেউ সীমান্ত অতিক্রম করিবেন না। ওনারা ওনাদের জায়গা থেকে চেষ্টা করছে, আমরা আমাদের গ্রামবাসী সহ সাথে নিয়ে আমাদের দেবনগর ইউনিয়ন পরিষদ ওনাদের সাথে আছি। ইস্যুটা নিয়ে আমরা এই বর্ডার বেল্টে এখন পর্যন্ত আছি, ইনশাল্লাহ সারা রাত থাকবো, যেন কোনো রকমে আমরা পুশিন হতে দিব না। আপনারা অবশ্যই কোনো প্রকার অবৈধ লোক দেখলে আটক করবেন এবং আমাকে ভজনপুর ক্যাম্পে সংবাদ দিবেন। চট্টগ্রামের মিরসরাইয়ে বালু ভর্তি একটি পিকআপের সঙ্গে পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষ হয়েছে। এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও দুর্ঘটনার পর থেকে উভয় লেনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। সকাল 9টার দিকে উপজেলার সোনাপাহাড় রেল ক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে। এদিকে ঝিনাইদহের কোটচাঁদপুরে মালবাহী ট্রেনের 3টি ট্যাঙ্কার লাইনচ্যুত হয়েছে। এতে বন্ধ রয়েছে খুলনার সাথে রাজশাহী সহ উত্তরবঙ্গের ট্রেন চলাচল। ভোর 6টার দিকে কোটচাঁদপুরের সাফদারপুর রেল স্টেশন এলাকায় এই ঘটনা ঘটে। খুলনা থেকে উদ্ধারকারী ট্রেন আসার পর উদ্ধার কার্যক্রম শুরুর কথা জানান স্টেশন মাস্টার। দর্শক, এই বিষয়ে আরো জানাতে ঝিনাইদহ থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শিপলুজ্জামান। শিপলু, উদ্ধার কার্যক্রম শুরু হয়েছে কিনা বিস্তারিত জানাবেন। রাখা আপনাকে জানিয়ে রাখি যে ঠিক সকাল 6টার থেকে খুলনা থেকে পার্বতীপুর রেলবাহী ট্যাঙ্কার সেটা লাইনচ্যুত হয়ে যায় এবং 3টে বগে লাইনচ্যুত হওয়ার পরে কিন্তু তেলবাহী এই সমস্ত ট্রেনের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। বিশেষ করে খুলনার সঙ্গে উত্তরাঞ্চলে রাজশাহী সহ বিভিন্ন রুটের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তো যারা আসলে ঈদের ছুটিতে যারা বাড়ি আসছিলেন, নারীর টানে দেশে আসছিলেন এবং যারা অফিসগামী যাত্রী আছেন, দূরপাল্লার যাত্রী আছেন, তাদের কষ্টের সীমা নেই। তারা ঠিক সকাল 6টা থেকে কিন্তু স্টেশনে মানুষের উপচে পড়া ভিড় এবং আমরা দেখতে পাচ্ছি সকালবেলা অবস্থান করছি যেটা কোটচাঁদপুর উপজেলা সাফদারপুর রেল স্টেশনে। এখানে প্রায় মানুষের উপচে পড়া ভিড় এবং যাত্রীদের দুর্ভোগ পোহাচ্ছেন চরমে। তবে আমি কথা বলেছি স্টেশন মাস্টারের সাথে, তিনি আরটিভিকে জানিয়েছেন যে খুলনা থেকে তাদের উদ্ধার টিম রওনা হয়েছেন। হয়তো
ঘন্টা দুয়েকের ভিতরেই তাদের এই উদ্ধার কাজ শেষ হবে, তখন রেল যোগাযোগ স্বাভাবিক হবে। আর একটা বিষয় আপনাদের জানিয়ে রাখি যে গত মাসে 21 তারিখেও কিন্তু এই ঠিক সাদ্দাপুর রেল স্টেশনে কিন্তু মালবাহী ট্রেনের লাইনচ্যুত হয়েছিল। তখন খুলনার সাথে উত্তরাঞ্চলের রাজশাহী এবং বগুড়া অঞ্চল রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছিল। তবে এখন বর্তমানে আমি অবস্থান করছি স্টেশনে, এখানে যাত্রী দুর্ভোগ চরমে অবস্থান করছে, তারা প্রচন্ড দুর্ভোগ পোহাতে হচ্ছে। রাকা খুলনা থেকে টিম না আসা পর্যন্ত হয়তো এই উদ্ধার কাজ চলতে থাকবে। ধন্যবাদ। দেশে ফিরল লেবাননে ইসরায়েলি হামলায় নিহত 2 বাংলাদেশের মরদেহ। রাত 2:30টায় কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় মরদেহ দুটি। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মরদেহ দুটি গ্রহণ করে নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করেন। এ সময় নিহত পরিবার দুটিকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি। গত 11 মে দক্ষিণ লেবাননের নাবাতিয়ের জিবদিন এলাকায় ভয়াবহ ইসরায়েলি হামলায় নিহত হন সাতক্ষীরা প্রবাসী শ্রমিক শফিকুল ইসলাম ও নাহিদুল ইসলাম। লেবাননে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত নিহত 10 বাংলাদেশির মধ্যে দেশে ফিরেছে 7 জনের মরদেহ। শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশে হত্যাযজ্ঞের ঘটনায় করা মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী ডাক্তার দীপুমণি, সাংবাদিক মোজাম্মেল বাবু ও ফারজানা রূপা সহ 9 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। রবিবার কারাগার থেকে তাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। এদিন ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে প্রসিকিউশন সূত্র জানায় তদন্ত চলমান থাকায় প্রতিবেদন জমা দেওয়ার জন্য আরও সময় চাইবে রাষ্ট্রপক্ষ। এর আগে প্রসিকিউশন জানায় 2013 সালের 5 মে হেফাজতের সমাবেশ ঘিরে ঢাকা সহ 4টি স্থানে 58 জন নিহত হয়েছেন। বিগত সময়ে শিক্ষা প্রতিষ্ঠান সহ সব প্রতিষ্ঠান ধ্বংস করা হলেও এবার ঘুরে দাঁড়ানোর পালা বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রযুক্তিগত বিপ্লব মোকাবেলায় সার্টিফিকেট নির্ভর শিক্ষা ব্যবস্থার পরিবর্তে দক্ষতা ভিত্তিক, প্রযুক্তি নির্ভর এবং বাস্তব ও কর্মমুখী শিক্ষা ব্যবস্থার কোনো বিকল্প নেই বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। সকালে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমে দক্ষতা ভিত্তিক শিক্ষা অন্তর্ভুক্তকরণ কার্যক্রম এবং উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। এ সময় তিনি প্রযুক্তি নির্ভরতার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিকতা এবং মানবিক স্বাস্থ্যের উন্নয়নে বেশি জোর দেওয়ার জন্য শিক্ষকদের প্রতি আহ্বান জানান। গণতান্ত্রিক বাংলাদেশে এবার অবশ্যই আমাদের ঘুরে দাঁড়ানোর পালা। আমাদেরকে একটি জ্ঞানভিত্তিক রাষ্ট্র এবং সমাজ গড়ে তুলতে হবে। নিশ্চয়ই শিক্ষায়, দীক্ষায়, জ্ঞানে, বিজ্ঞানে, প্রযুক্তিতে নিজেদেরকে প্রস্তুত রাখতে না পারলে আমি মনে করি আগামী দিনে বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকা মনে হয় কষ্টকর হয়ে পড়বে। দর্শক, এবার খেলার খবর। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ। মিরপুর শেরি বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। মোট 25টি পরিচালক পদের মধ্যে 8 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন এবং 2 জন এনএসসি থেকে মনোনীত হবেন। বাকি 15টি পদের জন্য আজ ব্যালটে মূল লড়াই চলছে। ভোট গণনা শেষে আজই বিজয়ী হওয়া পরিচালকদের নাম ঘোষণা করা হবে। একই দিনে অনুষ্ঠিত হবে সভাপতি ও সহসভাপতি নির্বাচনও। দর্শক, মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। দুপুরের সংবাদ 2:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।